আসসালামু আলাইকুম। জেনারেলস একাডেমির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 3 দ্য অ্যাকাউন্টিং প্রসেস এর প্রথম ক্লাস করব। আজকে আমরা এই যে দ্য অ্যাকাউন্টিং প্রসেস অধ্যয়ন করার জন্য বেসিক যে বিষয়গুলো দরকার ওইগুলো আলোচনা করব এবং কয়েকটি জাবেদা আলোচনা করব। আগামী ক্লাস থেকে আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে এগুলো সমাধান করব। আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এই যে আমাদের জাবেদা শুরু করবো। আমরা আগে থেকে জাবেদা করার আগে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বেসিক বিষয়টা কি আমরা আগে থেকে জানি, তাও বলি। অ্যাসেটস এবং এক্সপেন্স যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পায় ক্রেডিট। অর্থাৎ সম্পদ এবং ব্যয় যদি বাড়ে ডেবিট, আর যদি কমে তাহলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব, রেভিনিউ, লাইবিলিটিস, অনার ইকুইটি যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট। অর্থাৎ এই তিনটা যদি বৃদ্ধি পায় ক্রেডিট, হ্রাস পায় ডেবিট। আমরা জানলাম সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পায় ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় ক্রেডিট, হ্রাস পায় ডেবিট। আমরা এগুলো আগে থেকে জানি, তাও একটু বললাম। আমরা এখন আমাদের কিছু জাবেদা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন যদি জাবেদা বলি বা জাবেদা করি, শুনেন ভালো করে। জাবেদা করতে বললে জাবেদার জন্য একটা ঘর করতে হয়। এই যে দেখেন, জাবেদা করতে কি ডেট, অ্যাকাউন্ট, টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অর্থাৎ জাবেদা করার জন্য একটা জাবেদার চক করতে হয়। আমরা যখন বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব তখন কিন্তু ঘর আকারে করাবো। আজকে আমরা যখন বেসিক ক্লাস করতেছি আমরা এখানে ঘর করে করলাম না, আমরা আমাদের বেসিক বিষয়গুলো এখানে আলোচনা করতেছি। অর্থাৎ ঘর ছাড়াই কম, সময় কম যাওয়ার জন্য আমরা ঘর ছাড়াই করতেছি। এটা আগামী ক্লাস থেকে আমরা কিন্তু একটা চক আকারে করব। আচ্ছা, আমরা গড় দিয়ে আগামী ক্লাস থেকে করব। আচ্ছা, আমরা আমাদের এক নম্বর কি বলছে দেখি। বলছে হি ইনভেস্ট বা রহিম ইনভেস্ট ক্যাশ টাকা 2,50,000। অর্থাৎ 2,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে আমরা যখন ব্যবসা শুরু করলাম, ব্যবসায় কি দিলাম? নগদ টাকা দিলাম, এই যে ক্যাশ। আর ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যা কিছু দেওয়া হয় তাকে কি বলে? মূলধন বলে, এই যে ক্যাপিটাল। প্রথম কাজ হিসাব বের করা। এই যে আমরা কি দিছি? নগদ টাকা দিছি, এই যে ক্যাশ। আর ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যেটা দেওয়া হয় সেটাকে কি বলে? মূলধন বলে, এই যে ক্যাপিটাল। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোনটা ডেবিট কোনটা ক্রেডিট? দেখো ভালো করে। আমরা যখন ব্যবসায় নগদ টাকা দিলাম তখন আমাদের ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ছে না? এই যে নগদ মানে সম্পদ, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট, এই যে ক্যাশ ডেবিট। আমরা যখন ব্যবসায় টাকা দিলাম তখন আমার অধিকার বাড়ছে না? মানে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ছে না? আমরা যখন ব্যবসায় টাকা দিচ্ছি আমার কি বাড়ছে? আমার অধিকার বাড়ছে। এটা আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ছে। এই যে মালিকানা সত্ত্ব অনার্স সিকিউরিটি বাড়ে তখন ক্রেডিট। তাহলে আমরা কি বুঝলাম? নগদ টাকা দিছি ক্যাশ ডেবিট, আর মূলধন দিছি ক্যাপিটাল ক্রেডিট। প্রশ্ন ধরে কেন? নগদ টাকা দিছি আমার সম্পদ বৃদ্ধি পাইছে ওই জন্য ডেবিট, আর আমি যে টাকা দিছি ক্যাপিটাল মূলধন আমার অধিকার বাড়ছে, তাহলে ক্যাপিটাল ক্রেডিট। এরপর হি ইনভেস্ট ক্যাশ টাকা 2,50,000, ফার্নিচার টাকা 30,000 অ্যান্ড ইকুইপমেন্ট
50,000 ইনটু দ্য বিজনেস, অর্থাৎ নগদ দিছে 2,50,000 টাকা, ফার্নিচার দিছে 30,000 টাকার এবং ইকুইপমেন্ট দিছে 50,000 টাকার, এগুলো নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে নগদ টাকা দিছি, ক্যাশ ডেবিট, ফার্নিচার দিলাম, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট দিলাম, ইকুইপমেন্ট ডেবিট। বলছিলাম ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যা কিছু দেওয়া হয় তাকে কি বলে? মূলধন বলে। এই যে ক্যাপিটাল ক্রেডিট। নগদ টাকা দিছি, সম্পদ বাড়ছে, নগদ ডেবিট 2,50,000 টাকা। ফার্নিচার দিছি, ফার্নিচার বাড়ছে 30,000 টাকা। ইকুইপমেন্ট দিছি, ইকুইপমেন্ট বাড়ছে 50,000 টাকা। ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যা কিছু দেওয়া হয় তাকে বলা হচ্ছে মূলধন। এই যে ক্যাপিটাল ক্রেডিট, সবগুলো যোগ করে যেটা হয় সেটা। এরপর 3 নম্বর বলছে কি? পারচেস গুডস টাকা 10,000 অন ক্যাশ, অর্থাৎ পারচেস মানে ক্রয় করা। পারচেস মানে কি? ক্রয় করা। কি ক্রয় করছে? গুডস মানে হচ্ছে পণ্য। তাহলে হচ্ছে পারচেস গুডস টাকা 10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকার পণ্য ক্রয় করছে। তাহলে আমরা পারচেস করছি না, এই যে পারচেস ডেবিট, আমরা পণ্য কিনে টাকা দিছি না, এই যে নগদ ক্রেডিট মানে হচ্ছে ক্যাশ ক্রেডিট। পারচেস মানে ক্রয় হিসাব, এই যে পারচেস ডেবিট, আর আমার হচ্ছে কি গেছে? আমার হচ্ছে নগদ টাকা গেছে, এই যে ক্যাশ ক্রেডিট। পারচেস করছি, পারচেস ডেবিট, এবং আমার নগদ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এরপর পারচেস গুডস টাকা 5,000 অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে, আর অন ক্রেডিট মানে হচ্ছে বাকিতে। অর্থাৎ পারচেস করলাম, কি পারচেস করলাম? পণ্য পারচেস করলাম। এই যে পণ্য তো নামে কোনো হিসাব পাই না, পণ্য ঢেকা যায় না। পারচেস করছি, পারচেস ডেবিট। আমরা বাকিতে কিনলাম না, তা আমি যখন আমার মার্কেটটা বাকিতে কিনছি, তাহলে নিশ্চয় আমার থেকে দোকানদার টাকা পাচ্ছে। আমার থেকে যদি কেউ কিছু পায়, আমরা সেটাকে কি বলি? পাওনাদার বলি। কি বলি? পাওনাদার। এই যে পাওনাদারকে ইংলিশে অ্যাকাউন্টস পেয়েবল বলে। এই যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারচেস করছি, পারচেস ডেবিট, আমার দায়ের পরিমাণ বাড়ছে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, তারপর বলছে কি? পারচেস গুডস টাকা 6,000 ফ্রম মিস্টার রাকিব, অর্থাৎ পারচেস করলাম, কি পারচেস করলাম? গুডস মানে পণ্য। কয় টাকা দিয়ে? 6,000 টাকা দিয়ে। অর্থাৎ রাকিবের কাছ থেকে 6,000 টাকা জিনিস কিনছি। যদি কোনো মানুষের নাম লেখা থাকে, ওইটা হচ্ছে বাকিতে। এগুলো আমরা আগে থেকেই জানি। এগুলো হচ্ছে পারচেস করছি, পারচেস ডেবিট। এই যে বাকিতে কিনলাম না, আমার থেকে টাকা পাচ্ছে না, এই যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তারপর 6 নাম্বার কি বলছি দেখি। 6 নাম্বার বলছে কি? পারচেস ফার্নিচার টাকা, পারচেস ফার্নিচার টাকা 20,000 অন ক্যাশ, অর্থাৎ 20,000 টাকার ফার্নিচার কিনলাম। কয় টাকার? 20,000 টাকার। এই যে ফার্নিচার কিনলাম, ফার্নিচার ডেবিট। আমরা ফার্নিচার কিনে কি দিছি? টাকা দিছি, এই যে ক্যাশ ক্রেডিট। প্রশ্ন হতে পারে কেন? আমরা যখন ফার্নিচার কিনলাম তখন আমাদের কাছে ফার্নিচার বাড়ছে না, সম্পদ বাড়ছে না, ওই জন্য ফার্নিচার ডেবিট। ফার্নিচারটা ক্রয় করার কারণে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে না, সম্পদ কমে গেছে, ক্যাশ ক্রেডিট। ওই যে আগেই বলছিলাম, সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। এই ফার্নিচার সম্পদটা বৃদ্ধি পাইছে এবং আমার নগদ টাকা কমে গেছে। আচ্ছা, তারপর দেখি 7 নাম্বার, পারচেস রিটার্ন। এখন জানতে হবে পারচেস রিটার্ন মানে কি। পারচেস রিটার্ন মানে ক্রয় ফেরত। দেখো ভালো করে বুঝে নাও, পারচেস রিটার্ন মানে কি? ক্রয় ফেরত। আচ্ছা, দেখো, মনে করো আমি হচ্ছে কি করছি? 10,000 টাকার কোনো পণ্য কিনছি। ভালো করে বুঝো, বিষয়টা গুরুত্বপূর্ণ। পারচেস রিটার্নটা ভালো করে বুঝতে হবে। কোথায় পারচেস রিটার্ন? এই যে পারচেস রিটার্ন 7 নাম্বার। মনে করো আমি 10,000 টাকার কোনো একটা পণ্য কিনছি, কোনো একটা না, কয়েকটা পণ্য কিনছি। এক্সাম্পল মনে করো এই যে মার্কার, তারপর হচ্ছে ডাস্টার, এগুলো আমি কিনছি 10,000 টাকা দিয়ে।
একটা পণ্য কিনলাম, কয়েকটা পণ্য কিনলাম। এখন ওইখান থেকে কোনো জিনিস নষ্ট, আমরা 2000 টাকার পণ্য ওদেরকে ফেরত দিয়ে দিছি। এই যে বলছে না 500 রিটার্ন 2000 টাকা, আমরা পণ্য কিনছি কয় টাকার? 10,000 টাকার, ফেরত দিছি কত টাকা? 2000 টাকা। আচ্ছা, আমরা যখন কিনছিলাম তখন আমরা জমা দেখিয়ে দিয়েছিলাম, আমরা যখন কিনছি তখন আমরা জমা দিয়েছি পারচেস করছি, পারচেস ডেবিট। আর বাকিতে কিনলাম না, অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট। যখন পারচেস করছি পারচেস ডেবিট আর অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট। আজকে যখন ওনার জিনিস ওনাকে দিয়ে দিব বা 2000 টাকার জিনিস দিয়ে দিচ্ছি, তখন আমার দায়ের পরিমাণ কমে যাবে না? আগে দায় বাড়ছিল, ওই যে বাকিতে কিনছিলাম দায় বাড়ছিল, ওই জন্য ক্রেডিট হয়েছে। আজকে যখন ওনার জিনিস ওনাকে দিয়ে দিচ্ছি, তাহলে আমার দায়ের পরিমাণ কমে যাবে না? ওই জন্য যাবে হচ্ছে অ্যাকাউন্টস পেবেল ডেবিট। আর যে রিটার্নের কথা বলে পারচেস রিটার্ন ক্রেডিট। ভালো করে দেখেন, আমি কিছু জিনিস কিনলাম, মানে 10,000 টাকা জিনিস কিনছি। এখন ওইখান থেকে কিছু জিনিস হচ্ছে নষ্ট, আমি ওদেরকে করে ফেরত দিয়ে দেবো। এটাকে পারচেস রিটার্ন বলে, মানে কোনো জিনিস কিনে ফেরত দিয়ে দেওয়া। তাহলে ভালো করে মনোযোগ দাও। আমি যখন কিনছিলাম তখন আমি জমা দেখিয়ে দিয়েছিলাম, আমি যখন কিনছি তখন আমি জমা দিয়েছি পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট। এখন আপনি মনে মনে প্রশ্ন করতে পারেন, স্যার আমি ধরো নগদেও কিনতে পারি, আপনি কেন বাকিতে কিনছেন লিখছেন? এটা তো নগদ হতে পারে না। এবার শোনো ভালো করে বিষয়টা। যখন কোনো জিনিস ফেরত আসে বা কোনো জিনিস ফেরত যায়, কোনো জিনিস ফেরত আসে বা কোনো জিনিস ফেরত যায়, তখন মনে রাখবা ওই লেনদেনটা নিশ্চয়ই আগে কিছু হয়েছিল, বাকিতে হয়েছিল। কারণ হিসাব বিজ্ঞানের ভাষায় বাকিতে জিনিসগুলো ফেরত দেওয়া হয় বা ফেরত নেওয়া হয়, নগদে কোনো জিনিস ফেরত দেওয়া হয় না, ফেরত নেওয়া হয় না। তাহলে আমরা যখন কিনছিলাম তখন জমা দিছি পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট। পারচেস আমার জন্য বিআই ডেবিট, আর বাকিতে কিনছি আমার দায়ের পরিমাণ বাড়ছে, অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট। আচ্ছা, তারপর আচ্ছা তাহলে পারচেস রিটার্ন। একটা কল আসছিল, একটা স্টুডেন্ট কল দিছে, ওই জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু সময় মিসিং হওয়ার জন্য। আচ্ছা, আমরা তাহলে পারচেস রিটার্নটা মনে হয় বুঝছি এখন। এরপর আমরা দেখবো 8 নাম্বারটা। আচ্ছা, এখন দেখো 8 নাম্বারটা কি বলছে? সেলস গুডস টাকা 10,000 অন ক্যাশ, অর্থাৎ 10,000 টাকার পণ্য বিক্রি করছে। তাহলে আমরা যদি কোনো জিনিস বিক্রি করি তাহলে আমাদের কি আসবে? নগদ টাকা আসবে। এই যে ক্যাশ টাকা আসছে, ক্যাশ ডেবিট। টাকাটা কি জন্য আসছে? বিক্রি করছি ওই জন্য আসছে। এই যে সেলস ক্রেডিট। ভালো করে বুঝে নাও, 10,000 টাকার জিনিস বিক্রি করলাম, কয় টাকার? এই যে 10,000 টাকা। তাহলে আমরা যখন 10,000 টাকার জিনিস বিক্রি করলাম, এই যে সেলস মানে বিক্রি করা, তখন আমাদের কি আসছে? নগদ টাকা আসছে, এই যে ক্যাশ ডেবিট। আর বিক্রি করছি না, এটা আমার জন্য হচ্ছে আয় হয়েছে, সেলস ক্রেডিট। আচ্ছা, তারপর 9 নম্বর বলছে কি? সেলস গুডস টাকা 7,000 অন ক্রেডিট। আবার সেম একই জিনিস আমরা আবার বিক্রি করছি, কিন্তু এই বিক্রিটা কেমন করে করছি? অন ক্রেডিট, মানে হচ্ছে বাকিতে করছি। তাহলে আমরা যখন কারো কাছে কোনো জিনিস বাকিতে বিক্রি করব, এক্সাম্পল মনে করো আমার এই মার্কেটটা এই মানুষের কাছে বাকিতে বিক্রি করছি, তাহলে আমি যখন বাকিতে বিক্রি করছি তাই আমি ওর থেকে টাকা পাচ্ছি না। তা আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই, এটাকে কি বলে? এটাকে হচ্ছে দেনাদার বলে। ওই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর বিক্রি করছি না, যে সেলস ক্রেডিট। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, বিক্রি করলে কি আসে? নগদ টাকা আসে। তখন ওই যে নগদ টাকা আসছিল, নগদ ডেবিট, সেলস ক্রেডিট। আর বাকিতে বিক্রি করছি তো নগদ টাকা আসে নাই, না আমি ওর থেকে টাকা পাচ্ছি। আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই, এটাকে কি বলে? অ্যাকাউন্টস রিসিভেবল বলে। যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর সেলস করছি সেলস ক্রেডিট। আচ্ছা,
এবার 10 নম্বর দেখো, বলছে সেলস ফার্নিচার অন ক্যাশ টাকা 5,000। ফার্নিচার বিক্রি করছে 5,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে। তাহলে আমরা বিক্রি করছি, বিক্রি করলে কি আসে? টাকা আসে। এই যে ক্যাশ ডেবিট, মানে নগদ টাকা আসছে, সম্পদ বাড়ছে ডেবিট। আমরা কি বিক্রি করছি? ফার্নিচার বিক্রি করছি, এই যে ফার্নিচার ক্রেডিট। এখন কারো কারো মনে প্রশ্ন হতে পারে, স্যার আগের সময় সেলস ক্রেডিট লিখছিলেন, এখনের সময় সেলস ক্রেডিট না লিখে আপনি কেন ফার্নিচার ক্রেডিট লিখছেন? কারো মনে প্রশ্ন হতে পারে। দেখো স্যার, যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করো বা কোনো স্থায়ী সম্পদ বিক্রি করো, তখন তোমাকে ওই স্থায়ী সম্পদের নাম স্পষ্ট লিখতে হবে। আবার বলি, কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে বা কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে ওইখানে ওই স্থায়ী সম্পদের নাম স্পষ্ট লিখতে হয়, কোনো সেলস কোনো পারচেস লেখা যায় না। আচ্ছা, তাহলে আমরা সেলস করলাম কি? ফার্নিচার। তাহলে আমাদের কি আসছে? নগদ টাকা আসছে, ক্যাশ ডেবিট। কি গেছে? ফার্নিচার গেছে, এই যে ফার্নিচার ক্রেডিট। একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ কমছে। আচ্ছা, এরপর 11 নম্বর বলছি কি? সেলস রিটার্ন 3,000 টাকা। সেলস রিটার্ন মানে কি? সেলস রিটার্ন মানে হচ্ছে বিক্রয় ফেরত। ভালো করে বুঝে নাও, একটা জিনিস মনে রাখবা, ফেরত মানে হচ্ছে বাকিতে। ফেরত মানে কি? বাকিতে। এই শব্দটা মনে রাখবা। আচ্ছা, সেলস রিটার্ন। স্যার সেলস রিটার্ন মানে কি? সেলস রিটার্ন মানে হচ্ছে বিক্রয় ফেরত। দেখো, আমরা যখন বিক্রি করছিলাম বাকিতে, আগে যখন বাকিতে বিক্রি করছিলাম তখন যাবা দেখে দিয়েছিলাম, তখন যাবা দিয়েছিলাম ওই যে একটু আগে দিয়েছিলাম, আমরা দেখাইছিলাম এই যে সেলস অন ক্রেডিট বাকিতে। তখন আমরা যাবা দিয়েছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর সেলস করছি না বিক্রয় ক্রেডিট। ভালো করে বুঝে নাও, আমরা যখন বাকিতে বিক্রি করছিলাম তখন যাবা দিছি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। আজকে যখন আমাদের ওই বিক্রিত পণ্যটা আবার চলে আসছে আমাদের কাছে, দেখো মনে করো আমি 5টা কলম কারো কাছে বিক্রি করছি, একটা কলমের দাম হচ্ছে 5 টাকা, টোটাল হচ্ছে 25 টাকা। সেখান থেকে 2টা কলম আমার কাছে ফেরত আসছে। কয়টা? 2টা। মানে সেলস রিটার্ন মানে আমার কাছে চলে আসা। তাহলে আমরা যখন বাকিতে বিক্রি করছিলাম তখন কয় টাকা জিনিস বিক্রি করছি? 25 টাকা, 5টা কলম। এখন ওইখান থেকে 2টা কলম যখন চলে আসছে, তাহলে আমি যে আগে 25 টাকা পেতাম অ্যাকাউন্ট রিসিভেবল, এটা বাড়ছে না কমছে? এখন কমে গেছে না? ওই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, যেই ফেরতের কথা বলছে সেলস রিটার্ন ডেবিট। ভালো করে বোঝানো। আবার বলি আমি, আমরা যখন আগে বাকিতে বিক্রি করছিলাম তখন চাপাতা দিয়েছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কেন? কারণ বাকিতে বিক্রি করছি, আমি ওর থেকে টাকা পাচ্ছি, দানাদার পরিমাণ বাড়ছে, ওই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আজকে যখন ওইখান থেকে কিছু জিনিস আমাকে ফেরত দিয়ে ফেলতেছে, তাহলে আমি কোথেকে টাকা পাবো? না, পাবো না। তাহলে হচ্ছে আমার দানাদারের পরিমাণ কমে গেছে। দানাদার হচ্ছে সম্পদ, সম্পদ বাড়লে হয় ডেবিট আর সম্পদ কমলে হয় ক্রেডিট। ওই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, আর যেই ফেরতের কথা বলছে ওই ফেরত ডেবিট। বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে হচ্ছে সেলস রিটার্নে যাবে, হচ্ছে কি সেলস রিটার্ন ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। মানে এক কথায় হচ্ছে যখন কোনো ফেরতের জাবেদা বলবে, সেটা ক্রয় ফেরত হোক বা বিক্রয় ফেরত হোক, তুমি মনে রাখবা আগে ওই জিনিসটা তুমি নিশ্চয় কি করছিলা? বাকিতে ক্রয় করছিলা। তো বাকিতে ক্রয় করে সেটা জাবেদা কি দিছো, সেটা থেকে তুমি বের করবা, তখন তোমার আর ভুল হবে না, আশা করি এটা। আচ্ছা, এরপর সেলস রিটার্নের পরে 12 নম্বর দেখবো কি বলছে। আচ্ছা, 12 নম্বর বলছে কি স্যালারি এক্সপেন্স টাকা 20,000। স্যালারি এক্সপেন্স টাকা 20,000। আমরা স্যালারি দিলাম মানে হচ্ছে বেতন দিলাম, যাবে হচ্ছে কি স্যালারি এক্সপেন্স ডেবিট।
ক্যাশ ক্রেডিট। প্রশ্ন হতে পারে কেন? আমি যে বেতন দিছি এটা আমার জন্য আয় না ব্যয়? এই যে ব্যয়, ডেবিট। আমার নগদ টাকা আসছে না গেছে? গেছে গা, তার মানে নগদ টাকা কমে গেছে না, সম্পদ কমে গেছে না, এই যে ক্যাশ ক্রেডিট। তারপর সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, টাকা 40,000 টাকা, 40,000, 40,000 টাকা দিছে। আমি একজনকে সেবা দিলাম 40,000 টাকার বাকিতে। ভালো করে বুঝো, আমি একজনকে বাকিতে কি দিছি? সেবা দিছি। তাহলে আমি যে একজনকে সেবা দিছি, আমি ওর থেকে টাকা পাচ্ছি না। আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই, এটাকে কি বলে? দানাদার বলে, মানে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল বলে। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, কারণ আমি ওকে সেবা দিছি, আমি ওর থেকে টাকা পাচ্ছি। এই যে কারো থেকে কোনো কিছু বলে, এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল বলে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। কেন টাকা পাচ্ছি? সেবা দিছি। এই যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, তারপর এরপর আমরা কতটুকু করলাম? আমরা 13 করলাম। আচ্ছা, 14 নম্বরটা দেখি। 14 নম্বর বলছে কি? পারচেস অফিস সাপ্লাইস ফর ক্যাশ 20,000 টাকা, অন অ্যাকাউন্ট 50,000 টাকা। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ যাবে, এটা দেখো ভালো করে। 14 নম্বরটা আমরা হচ্ছে পারচেস করলাম। কি পারচেস করলাম? অফিস সাপ্লাইস। তাহলে হচ্ছে অফিস সাপ্লাইস পারচেস করছি, অফিস সাপ্লাইস ডেবিট। অফিস সাপ্লাইস ডেবিট। অফিস সাপ্লাইস পারচেস করছি, অফিস সাপ্লাইস ডেবিট। অফিস সাপ্লাইস পারচেস করে কি নগদ টাকা দিছি না? ক্যাশ ক্রেডিট। আবার বাকি রাখছি না অন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট। অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট, ভালো করে বুঝে নাও। আমরা অফিস সাপ্লাইস কিনলাম, অফিস সাপ্লাইস ডেবিট। অফিস সাপ্লাইস কিনে কয় টাকা দিছি? নগদ। এই যে 20,000 টাকা দিছি, নগদ টাকা গেছে কা? নগদ ক্রেডিট। আরও বাকি 15,000 টাকা পাচ্ছে, মানে আমার দায়, অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট। তাহলে আমরা নগদ টাকা দিছি কত? 20,000 টাকা। নগদ টাকা গেছে 20,000। বাকি রাখছি কত? 15,000 টাকা। তাহলে আমি টোটাল কয় টাকার অফিস সাপ্লাইস কিনছি? 35,000 টাকা। দেখো, অফিস সাপ্লাইস কিনছি, অফিস সাপ্লাইস ডেবিট। নগদ টাকা দিছি কত? 20,000। নগদ টাকা গেছে গা, সম্পদ কমে গেছে, নগদ ক্রেডিট। বাকি রাখছি কত? 15,000। ও আমার থেকে টাকা পাচ্ছে, আমার দায় বাড়ছে, অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট 15,000 টাকা। আশা করি 1 থেকে 14 কারো কোনো সমস্যা নাই। যদি তারপরেও কারো কোনো সমস্যা থাকে, এই যে নাম্বার দেওয়া আছে এখানে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার সমস্যাটা সমাধান করার জন্য। আচ্ছা, এরপর আমরা দেখবার পরে কি বলছে? পেইড টু অ্যাকাউন্টস পেবেল, টাকা 2,000। স্যার পেইড মানে কি? পেইড মানে হচ্ছে পরিশোধ করা। পেইড মানে কি? পরিশোধ করা। কত টাকা দিছি? 2,000 টাকা। আচ্ছা, আমরা যে টাকা পরিশোধ করলাম, পেইড মানে পরিশোধ করা। আমাদের নগদ টাকা আসছে না গেছে? অবশ্যই গেছে, তার সম্পদ কমে গেছে। এই যে নগদ ক্রেডিট মানে ক্যাশ ক্রেডিট, কত? 2,000। আর অ্যাকাউন্টস পেবেল ডেবিট। এখন কারো মনে মনে প্রশ্ন হতে পারে, স্যার অ্যাকাউন্টস পেবেল কেন ডেবিট? কারো মনে মনে প্রশ্ন হতে পারে, কারণ আছে একটা, অ্যাকাউন্টস পেবেল ডেবিট। আমরা যখন পেড করছি, নগদ টাকা গেছে কা? ক্যাশ ক্রেডিট বুঝছি, কারণ সম্পদ কমছে ওই জন্য ক্রেডিট। অ্যাকাউন্টস পেবেল এটা আমার জন্য কি? দায়। তাহলে আমি যখন আজকে আমার কোনো পাওনাদারকে 2,000 টাকা দিয়ে দিছি, আমার পাওনাদারের পরিমাণ কমে গেছে না? মানে দায়ের পরিমাণ কমে গেছে না? দায় যখন বাড়ে তখন হয় ক্রেডিট, দায় যখন কমে তখন হয় ডেবিট। ওই যে দায় কমছে, ওই জন্য অ্যাকাউন্টস পেবেল ডেবিট। আর আমার নগদ টাকা চলে গেছে, মানে সম্পদ কমে গেছে, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এরপর 16 নম্বর দেখবো আমরা। পেইড স্যালারিজ টু এমপ্লয়ি, টাকা 30,000। আমি স্যালারি দিলাম, মানে পেইড করলাম,
মানে বেতন পরিশোধ করছি। তাহলে হচ্ছে স্যালারি দিছি, স্যালারি এক্সপেন্স ডেবিট। তো স্যালারি দিছি আমার নগদ টাকা গেছে না, এই যে ক্যাশ ক্রেডিট। এখন এখানে দায় পরিশোধ করছি ওই জন্য অ্যাকাউন্টস পেবেল, আর এখানে স্যালারি দিছি ওই জন্য স্যালারি। আচ্ছা, এরপর 17 নাম্বার দেখি। 17 নাম্বার বলছে কি, আর্নড টাকা 9,500 ফর সার্ভিস রেন্ডেড, টাকা 1,000 ক্যাশ রিসিভড ফ্রম দ্য কাস্টমার অ্যান্ড দ্য ব্যালেন্স অফ টাকা 8,500 ইজ বিল টু কাস্টমার। ভালো করে বুঝতে হবে, আর্ন করছি কত টাকা, 9,500 টাকা, ফর সার্ভিস রেন্ডেড মানে সেবা দিয়ে, টাকা ক্যাশ 1,000, মানে 9,500 টাকার একজনকে সেবা দিছি, সেবা দিয়ে ওইখান থেকে নগদ টাকা পাইছি কত, 1,000 টাকা। এই যে নগদ টাকা পাইছি, ক্যাশ ডেবিট 1,000, রিসিপ্ট ফ্রম কাস্টমার থেকে 1,000 টাকা, যে ক্যাশ টাকা আসছে 1,000 লিখছি, অ্যান্ড দ্য ব্যালেন্স অফ টাকা 8,500 ইজ বিল্ড। ভালো করে বুঝে নাও, আমি একজনকে 9,500 টাকার সেবা দিছি, তার থেকে ক্যাশ টাকা বুঝে নিছি কত টাকা, 1,000 টাকা, আরো 8,500 টাকা থেকে যায় না, 9,500 থেকে 1,000 8,500 থেকে যায় না, ওইটা ওকে বিল করে দিছি, মানে আমি ওর থেকে টাকা পাচ্ছি আর কি, এই যে বিল্ড কাস্টমার। তাহলে আমি আরো ওর থেকে 8,500 পাই না, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 8,500, এটা আমার পুরোটা আয় না, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 9,500। আর দেখো ভালো করে বুঝে নাও, আমি একজনকে 9,500 টাকা সেবা দিছি, সেবা দিয়ে নগদ টাকা নিয়েছি 1,000 ক্যাশ ডেবিট, আরও 8,500 টাকার ওটা বিল করে দিয়েছি, মানে ওর থেকে টাকা পাচ্ছি, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 8,500। এই পুরো টাকা আমার জন্য আয় না, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 9,500। আচ্ছা, এরপর 18 নাম্বার, উইথড্র টাকা 2,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। ব্যক্তিগত কাজে, আমি পার্সোনাল কাজে উইথড্র করছি, উত্তোলন করছি, উত্তোলন হিসাব ডেবিট, নগদ ক্রেডিট, উইথড্র করছি, উইথড্র ডেবিট, কি উত্তোলন করছি, নগদ টাকা, এই যে ক্যাশ ক্রেডিট। আচ্ছা, 19 নম্বর কি বলছি দেখো, রিসিপ্ট টাকা 8,000 ক্যাশ ফ্রম কাস্টমার ইন ফুল সেটেলমেন্ট হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড। অর্থাৎ আমি আমার আগে একজনকে একটা বিল করে দিয়েছিলাম, এই যে বিল করে দিয়েছিলাম 8,500 টাকা, দেখছেন, ওই 8,500 থেকে আমি আজকে রিসিভ করছি কত টাকা, 8,000 টাকা। এই যে রিসিপ্ট টাকা 8,000 বলছে না, তাহলে রিসিভ করছি কয় টাকা, 8,000 টাকা। তাহলে আমার 8,000 টাকা আসছে, এই যে ক্যাশ ডেবিট 8,000। তাহলে আমি টাকা পেতাম কত, বিল করে দিয়েছিলাম কয় টাকার, আমি বিল করে দিয়েছিলাম 8,500 টাকার, কিন্তু সেখান থেকে টাকা রিসিভ করছি কয় টাকা, 8,000 টাকা, এই যে 8,000 টাকা। তাহলে আরো 500 টাকা রয়ে গেছে না, ওইটা আমরা হচ্ছে বাট্টা দিছি, মানে হচ্ছে ডিসকাউন্ট দিছি, মানে হচ্ছে ছাড় দিছি, এই যে ডিসকাউন্ট ডেবিট 500 আর অ্যাকাউন্ট রিসিভেবল 8,500। আবার বলতেছি বিষয়টা, আমি একজন থেকে 8,500 টাকা পাই, তো পাওয়ার পরে বলছি ওইখান থেকে রিসিভ করছি কয় টাকা, 8,000 টাকা। তাহলে আমার ক্যাশ টাকা আসছে, দেখো ভালো করে, ক্যাশ টাকা আসছে, ক্যাশ ডেবিট কত আসছে, 8,000 আসছে। টাকা পেতাম 8,500, টাকা পাইছি 8,000, পাই নাই 500, যেটা পাই না এটা আমরা ওদেরকে ছাড় দিছি, মানে ডিসকাউন্ট দিছি আর কি, সেটা হচ্ছে ডিসকাউন্ট ডেবিট 500। ওর থেকে যে 8,500 টাকা পেতাম, 500 টাকা ছাড় দিয়ে এখন যে 8,000 টাকা নিয়ে নিছি, ওর থেকে কি টাকাগুলো আর পাবো, আমার দানাদারের পরিমাণ কমে গেছে না। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 8,500, নগদ টাকা আসছে, নগদ ডেবিট, ছাড় দিছি বাট্টা ডেবিট, আর দানাদার কমে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আচ্ছা, তারপর এটা হচ্ছে 19 নাম্বার ছিল আমাদের, আশা করি 19 নাম্বার, হ্যাঁ 19 নাম্বার। আচ্ছা, এরপর 20 নাম্বার কি বলছে দেখি,
20 নম্বর বলছি কি রিসিপ্ট ক্যাশ টাকা 27,500 ফর সার্ভিস রেন্ডেড, একজনকে সেবা দিছি 27,500 টাকা পাইছি, নগদ টাকা আসছে না, এই যে ক্যাশ ডেবিট। সেবা দিয়ে পাইছি না, এটা আমার জন্য আয় হয়েছে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা তারপর কত করছি আমরা, 20 পর্যন্ত করছিলাম মনে হয়। হ্যাঁ 21 নাম্বার থেকে দেখবে কোন 21। আচ্ছা 21 নাম্বার কি বলছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড ফর 3 ইয়ার্স, টাকা 6,000, 3 বছরের বীমা দিলাম। আমাদের অঙ্কগুলো হয় সাধারণত 1 বছরের, এখন আমরা দিছি কয় বছরের, 3 বছরের, তাহলে এটা অগ্রিম দিছি না, তাহলে এটা যাবে হচ্ছে কি অগ্রিম বীমা ডেবিট। কত নাম্বার, 21 নাম্বার, অগ্রিম বীমা দিছি, প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, এটা হচ্ছে অগ্রিম বীমা। কেন অগ্রিম বীমা ডেবিট, কারণ এটা আমার জন্য সম্পদ। এই যে অগ্রিম বীমা ডেবিট, এই অগ্রিম বীমাটা দিছি মানে আমার নগদ টাকা গেছে না, এই যে ক্যাশ ক্রেডিট। তাহলে দেখো ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড ফর 3 ইয়ার্স, টাকা 6,000, 3 বছরের অগ্রিম টাকা এসি 6,000 টাকা, এটা আমার জন্য সম্পদ। এটা 3 বছরের টাকা এসি মানে এটা আমার জন্য কি সম্পদ। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, আমার নগদ টাকা গেছে ক্যাশ ক্রেডিট। আচ্ছা 22 নাম্বার দেখি কি বলছে, রিসিপ্ট ক্যাশ টাকা 1,000 প্রোভাইডিং সার্ভিস, কাউকে সেবা দিছি 1,000 টাকা পাইছি, তো টাকা আসছে আমার ক্যাশ ডেবিট। কেন আসছে, সেবা দিছি ওই জন্য, যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আয় হয়েছে ক্রেডিট। সাপ্লাইস ইউজ টাকা 1,000, সাপ্লাইস ইউজ করলাম, সাপ্লাইস কি করলাম, ইউজ করলাম, এই যে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ইউজ করছি, সাপ্লাইস ক্রেডিট। এরপর রেন্ট পেইড, রেন্ট মানে হচ্ছে ভাড়া, ভাড়া দিছি, এটা আমার জন্য ব্যয়, রেন্ট এক্সপেন্স ডেবিট, ভাড়া দিছি মানে নগদ টাকা গেছে না, ক্যাশ ক্রেডিট। ইউটিলিটি পেইড, উপযোগ খরচ দিছি, এটা আমার জন্য ব্যয়, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, নগদ টাকা গেছে ক্যাশ ক্রেডিট, সেম একই ধরনের। আচ্ছা লাস্ট 26 নাম্বার দেখি তো, 25 নাম্বার মনে হয় বলি নাই, আচ্ছা বলছি। 26 পেইড বিল টাকা 1,000 ফর মার্চেন্ডাইজ পারচেস, অর্থাৎ আমরা ক্রয় পরিবহনের টাকা দিছি, যে পেড করছি, এই যে পেড করছি না, পরিশোধ করছি, পরিশোধ করলে নগদ টাকা আসে না, যায় যায়, এই যে ক্যাশ ক্রেডিট। কিসের খরচ দিছি, মার্চেন্ডাইজ পারচেস করছি, ওইটার ফ্রেট বিল, তাহলে হচ্ছে ফ্রেট ইন ডেবিট। আর ফ্রেট বিল ফর মার্চেন্ডাইজ সল্ট, সল্ট মানে বিক্রি করা, ওইটার জন্য ফ্রেট বিল দিছি, মানে হচ্ছে বিক্রয় পরিবহন, এই যে ফ্রেট আউট ডেবিট, ক্যাশ টাকা গেছে ক্যাশ ক্রেডিট। গোডস উইথড্র বাই অনার টাকা 8,000, আমরা পণ্য উত্তোলন করছি, গোডস মানে হচ্ছে পণ্য, পণ্য কি করছি, উত্তোলন করছি, উত্তোলন ডেবিট, পণ্য নামে কোনো হিসাব হয় না, ক্রয় হিসাব লিখতে হয়, মানে হচ্ছে পারচেস, পারচেস ক্রেডিট। ড্রয়িং করছি, ড্রয়িং ডেবিট আর পারচেস ক্রেডিট। তারপর 29 নম্বর বলছি কি, পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা 1,000 ফর লাইফ পলিসি, জীবন বীমা প্রিমিয়াম দিলাম, জীবন বীমা প্রিমিয়াম মানে হচ্ছে উত্তোলন, এই যে ড্রয়িং ডেবিট, এই যে পেইড করছি, নগদ টাকা দিছি, ক্যাশ ক্রেডিট। সেম পেইড 3,000 টাকা ফর ইনকাম ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্স মানে আয়কর দিছি, উত্তোলন আয়কর, জীবন বীমা প্রিমিয়াম আর পড়ছি না এগুলো, এই যে ইনকাম ট্যাক্স, এটা একটা উত্তোলন, ড্রয়িং ডেবিট, এই উত্তোলনের কারণে নগদ টাকা গেছে ক্যাশ ক্রেডিট। আমরা চেষ্টা করছি, আমি আমার মতো সর্বোচ্চ দিয়ে, যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কারণের মধ্যে, এই 30টার মধ্যে আপনারা আমার সাথে যোগাযোগ করবা, আমার নাম্বার দেওয়া আছে এখানে লাস্ট 33, এই নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে, আমি চেষ্টা করব সমস্যাটা সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।